সিডিউস করছো ঠিক আছে, তাই বলে কালার ম্যাচ করবে তো পিচ্চি পার্পেলের সাথে অরেঞ্জ ইনার নট ম্যাচ সুইটহার্ট। সামনে থেকে ম্যাচিং করবে, তাহলে সিডিউস করতে সুবিধা হবে। সীমান্তের কথাটা বলেই গেল উপরে। এইদিকে বেলা কথাটা শুনে কি রিয়াক্ট করবে সে জানে না, তবে সাথে সাথেই নিজের হাত চলে গেল কাঁধের কাছে, যেখানে হাত দিতেই বুঝতে পারলো নিজের বোকামির কথা। অবশ্য বোকামির বলে ভুল হবে, তার যেই স্লিম ফিগার, এতে এই জামার গলাটাও বেশ বড়। তার জন্যই কথাগুলো ভাবতে লজ্জা প্লাস রাগ দুটোই হলো। মনে মনে কিছু কঠিন গালিয়ে দিল সীমান্তকে। বেলা এখন যেই অবস্থায় আছে, এতে মনে হয় না সে গালিগুলো বড় আওয়াজ করে দিতে পারবে, তাই মিডিয়াম ভাবেই নিজের মুখে আনতে থাকলো। জানোয়ার, ইতর, লম্পট লোক, তোর আসলেই কোনো আক্কেল নেই। আর কি বললি তুই? আমি সিডিউস করছি তোকে? হালাই কয় কি, যেই মেয়ে এখন পর্যন্ত কোনো ছেলের সাথে ভালো করে প্রেম করতে পারে নাই, সে নাকি করবে তোর মতো সাদা মনস্টারকে সিডিউস? থু। বেলা কথাগুলো বলেই মুখ থেকে কিছু থু পাশে ফেলবে, আর সেই থু ফেলাটাই যেন তার জন্য কাল হলো। পাশে তাকাতে বুঝতে পারলো তার থু ফ্লোরে নয়, বরং জুলফিকারের গায়ে পড়েছে। আর জুলফিকারের গায়ে পড়তেই সে নিজের শব্দে নিয়েই রেগে গেল, আর সেই রাগে গিয়ে ভারী পড়লো বেলার উপর। জুলফিকারের চিৎকার বেলা এতটাই ভয় পেয়েছে যে সে চেয়ার ছেড়ে উঠে চিৎকার করতে করতে দৌড় মারলো। কে আছো, বাঁচাও, উফ আল্লাহ, বাঁচাও তোমার বান্দারে। কথাটা বলেই বেলা চিৎকার করতে করতে এক পাশ থেকে অন্য পাশে দৌড়াতে থাকলো। আর তার পিছনে পিছনে জুলফিকারও নিজের প্রকৃত শব্দ নিয়েই ছুটতে থাকলো। তার মনে হয়তো একটাই ক্ষোভ, মেয়েটা তার উপর থু ফেললো কেন। এদিকে বেলার এরূপ চিৎকার শুনে লুসি, লুয়াং ও রাচা ছুটে আসলো। তিনজনই বেলাকে থামানোর চেষ্টা করতে থাকলো, সাথে জুলফিকারকেও। কিন্তু কেউই কাউকে থামাতে পারল না। ড্রয়িং রুমে যখন এরূপ চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তখন ওই সীমান্ত বিক্ষিপ্ত মেজাজে সিঁড়ি বেয়ে নিচে নামলো। আর এইদিকে বেলা নিজেও সিঁড়ির দিকে যেতে যেতেই সামনেই সীমান্তকে দাঁড়িয়ে থাকতে দেখলো। মাথার মধ্যে তখন অগ্রিম কোনো চিন্তা ভর করলো না। নিজের ভয় নিয়েই লাফিয়ে উঠে পড়লো সীমান্তর কোলে। সীমান্ত নিজেও বেলার কাণ্ডে প্রস্তুত ছিল না বিধায় বেলাকে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে টাইলসের উপর ধপাস করে পড়ে গেল। এভাবে পড়ায় সীমান্ত মাথায় কিছুটা ব্যথা পেলেও, কিন্তু সেসব ব্যথাকে তোয়াক্কা না করে সে রাগে যখনই বেলাকে নিজের উপর থেকে সরাতে যাবে, তখনই বেলা সীমান্তের ঘাড়ে মুখ গুজে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, অসভ্য মনস্টার, বাঁচান আমাকে। আপনার দৈত্যধারী কুত্তা আমারে কামড়ে দিবে, বাঁচান আমায় মনস্টার। বেলা কথাটা বলেই সীমান্তর ঘাড়ে মুখে চাপিয়ে রাখলো। আর এভাবে মুখ চাপিয়ে রাখায় সীমান্তের পুরো শরীরে হঠাৎ অজানা এক শিরশির অনুভূতি জাগ্রত হলো। রাগগুলো হঠাৎ করে বরফের মতো গলে অন্য এক অনুভূতিতে আবদ্ধ হলো। ভারী নিঃশ্বাসের বৈদ্যুতিক প্রবাহ যখনই হাতগুলো বেলার পিঠে বন্ধনে আবদ্ধ হবে, ঠিক তখনই জুলফিকার এসে নিজের শব্দ নিয়েই সীমান্তকে বাস্তব জগতে ফিরিয়ে আনলো। নিজের অবস্থান যখনই বুঝতে পারলো, ঠিক তখনই বেলাকে ওই অবস্থাতে নিয়েই উঠে দাঁড়িয়ে পড়ল সে। এসব খেসাখেসি আমার সাথে করতে আসবি না, ব্লাডি গার্ল। কথাটা অত্যন্ত বিরক্তি নিয়ে বলেই বেলাকে নিজের শক্তি অবলম্বন করে ছাড়াতে চাইলো, কিন্তু বেলা আবারও সীমান্তের অতি নিকটে নিজেকে জড়িয়ে রাখলো। এতে সীমান্ত যেন নিজের রাগের বাঁধ ভেঙে রিহানকে চিৎকার করে ডাকলো। সীমান্তের এরূপ চিৎকারে রিহান হন্তদন্ত হয়েই ভেতরে ঢুকলো। তার সাথেই সাথেই বাইরে থাকা কয়েকজন কালো পোশাক পরা লোকও ঢুকে পড়লো। জি স্যার। রিহান হাঁপাতে হাঁপাতে উত্তর করতে সীমান্ত অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, টেক দিস বুলশিট অ্যান্ড লক হিম ফর 2 days উইদাউট এনি ফুড। সীমান্তের কথাই রিহান ভয়ের মাঝে ঠোক গিলে জুলফিকারের দিকে তাকাতে দেখতে পেল ইতিমধ্যে জুলফিকার পাগুলো গুটিয়ে রেখে জিভ বের করে সীমান্তর দিকে একবার, তো রিহানের দিকে একবার তাকিয়ে নিজের অসহায়ত্বটা প্রকাশ করছে। মুখ দেখে মনে হচ্ছে জুলফিকার খুব বড় অপরাধ করে ফেলেছে, যার জন্য তার মালিক তাকে 2 দিন উপোস রাখার কথা বলেছে। মাথা নিচু করেই ঝুঁকে সীমান্তকে কুর্নিশ জানালেও সীমান্ত যেন আজ সেই কুর্নিশ দেখে গলিত হলো না। রিহানকে আবারও বলতে রিহান দ্রুত একজন গার্ডকে ইশারা করলো জুলফিকারকে নিয়ে যেতে। গার্ড ইশারা অনুযায়ী জুলফিকারকে নিয়ে যেতেই সীমান্ত নিজের অগ্নিলার্ভার দৃষ্টি নেই বেলাকে সেই অবস্থাতেই নিয়ে যেতে থাকলো বাইরের দিকে। সীমান্তের হঠাৎ এরূপ বেলাকে নিয়ে
বাইরে যাওয়াটা সবার মনেই প্রশ্ন জাগলো। বিদায় সীমান্ত কিছুটা পিছু, পিছু সবাই যেতে থাকলো। এদিকে সীমান্ত নিজের বড়, বড় কদম ফেলেই চলে গেল বাড়ির একপাশে থাকা বড় একটা সুইমিং পুলে। সেখানে যেতেই সীমান্ত রাগের পারদ নিয়েই বেলাকে এমনভাবে ছাড়ালো যে বেলা নিজেও আর ধরার সুযোগ পেল না। সাথে, সাথেই নিজের শরীরটা কিছুটা শূন্য অনুভব করেই ধপাস করে পানিতে পড়ার শব্দ হলো। এমন পরিস্থিতির সৃষ্টি হয় সে নিজের গলার আওয়াজও বের করতে পারল না। সুইমিং পুলের পানি কিছুটা গভীর থাকায় সাথে, সাথে সে পানির গভীরে চলে গেল। এভাবে গভীর যাওয়ার ভয় আর নিঃশ্বাস আটকে যাওয়ার এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। নিজেকে বাঁচানোর জন্য সাথে, সাথেই হাত-পা ছুটতে থাকল। মানুষ যখন অতিরিক্ত ভয় পায় তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। বেলার ক্ষেত্রেও গত ১ মিনিটে তেমনটাই হয়েছে। পানির অতল থেকে হাত-পা ছুটতে, ছুটতে যখন কিছুটা উপরে উঠল তখনই সুযোগ পেল ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা ফেলার। কিন্তু ২ সেকেন্ডের মাথায় সেই সুযোগ আর হলো না। আবারও নিজের ভারসাম্য হারিয়ে চলে গেল পানির গভীরে। কিছুক্ষণ থফরাতে, থফরাতে যখন আর নিজেকে বাঁচাতে পারল না, তখনই হাল ছেড়ে দিল। হাত-পা নাড়ানো বন্ধ হতেই সে ডুবে যেতে থাকলো এই অলীক অন্ধকার জগতে। যে জগতে হয়তো তার আপন মানুষগুলো আর তার সাথে দেখা পাবে না, আর না পাবে তার অস্তিত্বের কোনো খোঁজ। বেলা যখন পানির মধ্যে শান্ত হয়ে গেল তখনই ফের সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার শব্দ হলো। সেই শব্দ হলো কাউকে বাঁচানোর তাড়া। পানির গভীরে গিয়েই অচেতন বেলাকে চোখের পলকে উঠিয়ে নিল সে। এরপর বেলা আর সে একসাথে উপরে উঠতেই লুসি হাত বাড়িয়ে বেলার ভারী শরীরটাকে তুলে নিল। সেই সাথে পানিতে থাকা রাচাও ভেজা কাপড়ে উঠে এলো। বেলা জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে লুসি জলদি নিজের কাজ শুরু করে দিল। লুসির চেষ্টায় বেলার জ্ঞান ফিরল ঠিকই, তবে বেলার সাথে সাথেই আবার জ্ঞান হারালো। বেলাকে এরূপ করুণ অবস্থায় দেখে দূরে বসে থাকা সীমান্ত ঠোঁটে বাঁকা হাসি ফুটল। হাতে থাকা সিগারেটটি সে অ্যাশট্রেতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। এরপর বেলার কাছে যেতে রাচা আর লুসি কিছুটা দূরে সরে গেল। সীমান্ত হাঁটু গেড়ে বসেই বেলার জ্ঞানহীন চোখের পাপড়ি আর ঠোঁট যুগলের দিকে তাকালো। যে ঠোঁট আপাতত পানির কারণে ফ্যাকাশে রূপ ধারণ করেছে, তবুও ঠোঁট দুটি সীমান্তের চোখে কিছুটা আকর্ষণ সৃষ্টি করলেও নিজের চোখ সাথে সাথে ফিরিয়ে নিয়ে বেলার চোখের দিকে তাকালো। সামান্য পানির চাপ সইতে পারলি না সুইটহার্ট, আর চেয়েছিলি আমাকে সহায় করতে। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললি মাই পিওর বেলা। কথাটা বলেই বেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রাচা আর লুসিকে উদ্দেশ্য করে বলল, টেক হার অ্যান্ড শিফট হার টু দ্য রুম নেক্সট টু মাই রুম অ্যান্ড ওয়ান মোর থিংস, অর যতটা নিঃশ্বাস ঠিক থাকে সেদিকে কঠোর নজর রাখবে। কথাটা বলে সীমান্ত বেলার দিকে চোখ থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। এরপর ধূপধাপ পা ফেলে চলে গেল পার্কিং এরিয়ায়। সেখানে গিয়ে কিছুক্ষণ পর শব্দ হলো তার বাইক কালেকশনের মধ্যে একটি বাইক বের করার। নিজের দৃঢ় হতেই হ্যান্ডেল চাপ প্রয়োগ করে বাইক চালিয়ে বেরিয়ে যেতে থাকলো বাড়িটির সীমানার বাইরে। গেট খুলতেই নিজের গতি বাড়িয়ে দিয়ে চলে গেল সীমান্ত। সকাল ১০টা বাজতেই বেলার ঘুম ভাঙলো। চোখ মুখের অবস্থা আগের থেকে শোচনীয়, যার জন্য শরীরটাও রিফ্রেশ লাগছে। শরীর কিছুটা অলসতা ভেঙে উঠে পড়ল সে। এরপর হাত দিয়ে যখনই বেড়ে নিজের ভর দিতে যাবে তখনই কিছুটা ব্যথা অনুভব করলো। চোখের দৃষ্টি তৎক্ষণাৎ সেদিকে তাক করতেই বিরক্তির ছাপ ভর করলো। যেই ২ দিন ধরে সে এখানে আছে তখন থেকেই যেন তার হাতে এই জিনিসটা ভরে, ভরে লাগানো দেখছে। বিরক্তির রেশ নেই। ভয়ে, ভয়ে হাতের উপরিভাগ থেকে সুইচটি ধীরে, ধীরে খুলতেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এভাবে রক্ত বেরিয়ে আসতেই আম্মু বলে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল সে। এই রক্ত দেখলেই তার মনের ভিতরে কেন হাতুড়ি পিটাতে থাকে। কি এক জঘন্য অনুভূতি! কোনোমতে নিজেকে সামলে ব্যথা নিয়েই হাত ছাড়তে, ছাড়তে উঠে পড়ল সে। এরপর চারিপাশে তাকিয়ে বুঝতে পারল না সে আদৌ কোথায় আছে। চারদিকে আবার চোখে দেখতে পড়ল চোখে দেখতে থাকলো পুরো রুমটি বিলাসবহুলভাবে সাজানো। রুম জুড়ে রয়েছে কিছু দামি আসবাবপত্র। সেগুলো পর্যবেক্ষণ করতে, করতে যখন বারান্দার দিকে যেতে নিল, তখনই দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো। বেলা শব্দ শুনেই সেই পিছনে তাকালো, অমনি চমকে গেল। সীমান্ত নিজের পেছনে দেখে বেলার সাথে সাথেই পিছিয়ে যেতে নিলে পেছন থেকে দেয়ালের জন্য আর পেছাতে পারল না। তবুও নিজেকে লুকানোর জন্য বারান্দায় থাকা পর্দা ব্যবহার করল। কোনো রকমে নিজের মুখ থেকে রাখতেই সীমান্তের গভীর ও শান্ত আওয়াজ শোনা গেল। তোমার রূপ দেখার জন্য বসে নেই আমি, তাই এসব লো ইমপ্রেশন দেখিয়ে লাভ নেই পিচ্চি। সীমান্তের কথায় বেলা কিছুই বলল না। তার কোনো
কেন জানি এই লোকটাকে মারাত্মক ভয় করছে। যতবার এই লোকের থেকে দূরে আসতে চেয়েছে, ততবার এই লোকটাকে মেরে ফেলার মতোই শাস্তি দিয়েছে। নিজের মনের ভয়গুলো হঠাৎ করেই জেঁকে বসলো। আর সেই ভয়ের মাঝে আবারও সীমান্তের কথা শুনতে পেল। এসব লো এক্সপ্রেশন রেখে আমার জন্য খাবার আনো। অনেক করেছো অসুস্থতার নাটক। আপাতত এসব দিয়ে তোমার পেট ভরলেও আমার পেট ভরবে না, সুইটহার্ট। সো হারি আপ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট ইন 15 মিনিটস। সো ইয়োর টাইম স্টার্ট নাও। মাই পুর বেলা, গো অ্যান্ড ফাস্ট, আদারওয়াইজ আই উইল বি ভেরি অ্যাংরি। আর আমি রাগান্বিত হলে জানোই তো আমার শাস্তিটা কতটা ভয়াবহ রূপে পরিণত হয়। নিজের দুঃখের মধ্য দিয়েই বেলা কিচেনে কাজ করছে। কিছুক্ষণ আগে সীমান্ত তাকে জোর করে ধরে এনে কিচেনের মধ্যে রেখে গিয়েছে আর বলেছে যাতে খুব দ্রুত তাকে নাস্তা রেডি করে দিতে। সময়ের মধ্যে যদি নাস্তা রেডি না হয় তবে ফের তাকে শাস্তি দেওয়া হবে। বেলা এসব শাস্তির কথা শুনে যেমন বিরক্ত হয়েছে তেমনি ভয় পেয়েছে। আর যাই হোক, লোকটার কথা মতো তাকে কাজ করতেই হবে। সেসব ভাবতে ভাবতে বেলা নিজের হাতের কাজ চালিয়ে গেল। গতকাল যেহেতু সে রান্না করেছিল, তাই আজ আর জিনিসগুলো খুঁজতে তার অসুবিধা হলো না। খুব দ্রুতই হাতের কাজ চালালো। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে সীমান্তের জন্য তার পছন্দের নাস্তা রেডি করলো। এরপর নাস্তা প্রস্তুত হতেই খুব দ্রুত তা টেবিলে সার্ভ করে দিল। এর মধ্যেই সীমান্ত একদম নিজের কিলার লুক নিয়েই হাজির হলো। গায়ে ব্ল্যাক কালারের লেদার জ্যাকেট, সঙ্গে ব্ল্যাক কালারের কার্গো জিন্স, চুলগুলো যেন জেল দিয়ে খুব ইউনিক স্টাইল করা। কানে ফোন নিয়ে কথা বলতে বলতেই নিচে নামলো সে। মুখের ভঙ্গি ভীষণ কঠিন। সামনে আসতেই একজন স্টাফ চেয়ার টেনে দিল। চেয়ার টেনে দিতেই সীমান্ত বসলো। এরপর কলটি কেটে ফোনটি টেবিলের একপাশে রেখে দিল। একজন স্টাফ খাবার এগিয়ে দিতে নিলেই সীমান্ত গভীরভাবেই তাকে থামিয়ে দিল। এক কথায় আমি তৃতীয়বার উচ্চারণ করতে পছন্দ করি না। আমার খাবারের সকল দায়িত্ব বেলার উপর থাকবে। তাহলে এ কথা গতকাল বলার পরেও আবার কেন আমাকে উচ্চারণ করতে হচ্ছে? হ্যাঁ, বলো, কেন উচ্চারণ করতে হচ্ছে? সীমান্তের রাগ মিশ্রিত কণ্ঠস্বরের সঙ্গে টেবিলের সজোরে আঘাত করতেই কিচেনের একপাশ থেকে দাঁড়িয়ে থাকা বেলা কেঁপে উঠল। অবশ্য সে সীমান্তের কথার মর্ম বুঝতে পারেনি, যেহেতু পুরো ভাষাটাই থাই ছিল। তাই নিজের বুকে থুতু দিয়ে নিজেকে বুঝ দিল যে ধমকটা তাকে নয়, বরং সীমান্তের পাশে থাকা স্টাফকে দেওয়া হয়েছে। তাই অবুঝ মনে সে ফের কিচেনে প্রবেশ করতে নিলে পেছন থেকে কারো ডাকে থেমে গেল। আপনাকে স্যার ডাকছেন ম্যাম, প্লিজ দ্রুত যান, নয়তো স্যারের রাগ বাড়ার আগেই তাড়াতাড়ি যান। ম্যাম। স্টাফের মুখে বাংলা কথা শুনে বেলা খুব চমকে গেল। তার মানে এতক্ষণ ধরে লোকটা তার উপরেই রাগ দেখিয়েছে। এখন যদি ফের তাকে দেখে রাগ দেখায়, তখন? ম্যাম, লেট করবেন না প্লিজ, দ্রুত চলুন। স্টাফের ভয় মিশ্রিত কথা শুনে বেলা নিজের ভয় কিছুটা কমালো। স্টাফের চোখে ভয়ের ছাপ দেখে তার ভেতরে মায়া কাজ করলো। তাই নিজের কথা চিন্তা না করেই দ্রুতই বেরিয়ে গেল কিচেন রুম থেকে। এরপর রুমের পা দুটো চলমান রেখে চলে গেল সীমান্তের সামনে। বেলাকে নিজের সামনে দেখেই কোনো বাক্য বিনিময় ছাড়াই সীমান্ত বলল, দ্রুত সার্ভ করো, লেট হচ্ছে আমার। সীমান্তের এমন শান্তভাবে কথা বলা বেলা কিছুটা অবাক হলো। ভয়টাও হঠাৎ করেই অনেকটা কমে গেল। তাই কোনো কথা না বলে সে সীমান্তকে খাবার বেড়ে দিল। সীমান্তের দেরি হচ্ছে বিধায় কোনো রকমে নিজের খাবার শেষ হলো। তবে খাওয়ার সময় তার মুখের অবয়ব কিছুটা সন্তুষ্টজনক মনে হলো বেলার। সীমান্তের এমন মুখ দেখে বেলার নাক কুঁচকে মুখ ভাঙালো। মনে মনে কিছু গালিয়ে দিল সীমান্তকে। হালাই খায় কেমনে, মনে হয় যেন অমৃত খাচ্ছে। ইচ্ছে তো করছে এসব খাবারে বিষ মিশিয়ে খাওয়াতে পারলেই আমি বাঁচতাম। উফ, কি এক মুসিবতে যে পড়লাম। মনে মনে বাজে না বকে, এটা খেয়ে নাও। সীমান্তের হঠাৎ বলা কথায় বেলা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। এই লোক জানলো কি করে যে সে সীমান্তকে বকছে? অবশ্য জানবে বাই কেন? নিজের কার্যকলাপ যদি বকার মতোই হয় তাহলে তো সে বকবেই। অবশ্য বকবেই কেন? অলরেডি তার মুখে অনেক সুন্দর সুন্দর জাতীয় সঙ্গীত, জাতীয় বাংলাও গালিও চলে এসেছে। সীমান্ত ফের কথায় বেলা না চাইতেও চেয়ারে বসে পড়ল। সীমান্তের আধ খাওয়া নাস্তা না খাইতেও চাইলেও গিলতে থাকলো। ইচ্ছে তো করছে এসব খাবার নিমিষে সীমান্তের মুখে ছুঁড়ে মারতে, কিন্তু সেই সাহস থাকলো তো? এমনিতেই তার সাহসের অভাব, এখন তো এই অসভ্য মানুষটার কাছে এসে আরো বেশি অভাব পড়েছে। তাড়াতাড়ি ফিনিশ করো, রুমে থাকবে। রুম থেকে একদম বের হবে না। আমি নিচেও আসবা, আর নিচেও আসবা না। তোমার খাবার ঠিক সময়ে পৌঁছে যাবে। আর হ্যাঁ, বাদরামি একদম করবে না, নয়তো পরবর্তীতে কি হবে তার ট্রেলার কয়েকবার ভালোভাবেই উপলব্ধি করেছো।
পিচ্চি। সো ডন্ট বি চাইল্ডিশ। সীমান্ত কথাটা বলেই উঠে পড়ল। এরপর কোনো দিকে না তাকিয়েই বেরিয়ে যেতে থাকলো। বেলা মুখের মধ্যে হাফ সিদ্ধ ডিমটা ঢুকিয়েছিল ঠিকই, কিন্তু যখনই দেখলো সীমান্ত বেরিয়ে যাচ্ছে তখনই মুখ থেকে থুথু মেরে খাবারটি প্লেটে ফেলে দিল। মুখে থাকা বাকি খাবারটুকু দ্রুত গ্লাসের পানি দিয়ে কলকুচি করে সামনে থাকা একটা বাটিতে ফেলে দিল। শালা খচ্চর লোক, তুই আমারে নিজের উচ্ছিষ্ট খাওয়ানোর সাহস দেখাইছিস? তুই জানিস আমি নিজের মামার হাতের খাবারও খেতাম না, আর তুই নিজের পাতের খাবার আমাকে খাওয়াস? তোর কোনোদিনও ভালো হবে না, বদমাইশ লোক। ইচ্ছে তো করছে এরে নর্দমা থেকে ময়লা উঠিয়ে খাওয়াই। ওয়াক! কথাটা ভাবতেই তার নিজেরও বমি চলে আসলো। দিনটা যেন আজ তার খারাপ হয়ে যাবে। তবে চোখ পাকিয়ে সে চারিপাশে পরিবেশ পর্যবেক্ষণ করলো। তখনকার সেই স্টাফটিকে না দেখে কিছুটা স্বস্তি পেল। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, পালাতে হবে। এখান থেকে যে করেই হোক পালাতে হবে। যে ভাবনা সেই কাজ, চারদিক নিজের মতো করে পর্যবেক্ষণ করলো। এরপর চেয়ার থেকে উঠেই নিজের গায়ের ড্রেসের দিকে তাকালো। কিছু একটা ভেবেই ছুটলো স্টাফ রুমের দিকে। বিকেল তখন ৪টা। পুরো ড্রয়িং রুম জুড়ে পিন পতন নিরাপত্তা। সীমান্ত রাজকীয় সিঙ্গেল সোফায় বসে মাথা উঁচু করে উপরের ঝাড়বাতির দিকে তাকিয়ে আছে। মুখের অবয়ব বোঝার উপায় নেই, তবে এই শান্ত দিকটাই যেন পরবর্তী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। রিহান মাথা ঝুঁকিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকলো। এখন সামনে থাকা রাচা, লুচি এবং এই বাড়ির কয়েকজন স্টাফকে হাতে রশি বাঁধা অবস্থায় বসে থাকতে দেখলো। সীমান্ত নিজের হাতে চকচকে ব্ল্যাক কালারের রিভলভারটি নিয়ে হঠাৎ করেই কোনো সংযত ছাড়াই সেখানে থাকা একজন স্টাফের হাতে একপাশে গুলি চালিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় সবাই ভয়ে দূরে সরে গেল। আর গুলিটি স্টাফটির ব্যথায় ছটফট করতে থাকলো। সবাই ভয় পেলেও রাজা ভয় পেল না। সে মাথা নিচু করেই বসে থাকলো। সকালে ঠিক তোর সামনেই ওকে রেখে বাইরে গিয়েছিলাম, তাহলে এই কয়েক ঘন্টার মধ্যেই সেই মেয়ে গেল কোথায়? আনসার মি, কোথায় ওই মেয়ে? সীমান্ত কথাটা বলেই সোফা থেকে দাঁড়িয়ে পাশে থাকা ডাবল সোফায় লাথি বসালো। সেই লাথির আঘাতে পুরো সোফাটি দূরে গিয়ে উল্টে গেল। এদিকে সবাই সীমান্তের কথায় আরো বেশি ভয় পেতে থাকলো। সবাই মাথা নেড়েই বোঝালো যে তারা সত্যিই জানে না তাদের ম্যাম কোথায়। এরূপ না বোধক মাথা নাড়াতে সীমান্ত যেন আরো ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে সে গিয়ে রিহানের সামনে দাঁড়ালো। চোখের পলকেই রিহানের কলার চেপে ধরে রিভলভার তাক করে তার কপালে। তোকে বারবার বলার পরেও কড়া সিকিউরিটি রাখিসনি কেন? রিহান, বল কেন রাখিসনি? বলেছিলাম তো আমি বাইরে থাকলে ওই মেয়ে যেন বাড়ির বাইরে তো দূরের কথা, বাড়ির বাইরেও যেতে না পারে। তাহলে এই কয়েক ঘন্টায় সে কোথাও উধাও হলো? বল, কোথায় উধাও হলো? সীমান্তের এমন কথা শুনে রিহান ভীষণ অবাক হলো। সীমান্তকে রাগতে দেখেছে, কিন্তু বেলাকে নিয়ে এমন রাগ কখনোই দেখেনি। তবে কি তার স্যার ম্যামের প্রতি আসক্তি হয়ে পড়েছে? কথা বলছিস না কেন, ব্লাডি বয়? বল কই গেল ওই মেয়ে? স্যার আমরা সবাই দুঃখিত, আসলে আমাদের ঠিকভাবে নজরদারি না থাকায় ম্যাম পালাতে সক্ষম হয়েছে। দয়া করে এইবারের মতো মাফ করে দিন। পরের বার সেই সুযোগ আর আসবে না। স্যার, আমি রাচা সেই বিষয়ে আশ্বস্ত করছি। রাচার এমন কথা শুনে সীমান্ত রক্তবর্ণ চোখে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। রাচা মাথা ঝাঁকিয়ে রাখায় সীমান্ত সেই দৃষ্টি তার চোখ এড়িয়ে রইল। আমার প্রাইভেট জেট রেডি করো আর স্পেশাল গার্ডদের খবর দাও। তাদের সবাইকে আমি ১০ মিনিটের মধ্যেই আমার সামনে চাই। সঙ্গে স্পেশাল ১০ জন লেডি। সীমান্তের ভারী কণ্ঠের কথায় রাজা আর রিহান দুজনেই মাথা নেড়ে সম্মতি দিল। সীমান্ত সঙ্গে সঙ্গে রিহানকে ছেড়ে দিয়ে ফের রাজকীয় সিঙ্গেল সোফায় বসালো। কিছুক্ষণের মধ্যেই পুরো লন খালি হতেই সীমান্ত ভয়ঙ্কর গর্জনের সঙ্গে অট্টহাসিতে ফেটে পড়ল। তার মুখভঙ্গি পুরো সাইলেন্ট কিলারের মতোই ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখের দৃষ্টি টেবিলের দিকে যেতেই দেখতে পেল সেই আধখাওয়া প্লেটের উচ্ছিষ্টগুলো, যেগুলো সে সকালে বেলাকে খেতে দিয়েছিল। নজর ঘুরিয়ে ফের নিজের হাতের মুঠোয় থাকা বেলের একটি ইয়ারিং এর দিকে তাকালো, যে ইয়ারিংটি সে স্টাফ রুমের ফ্লোরে পড়ে থাকতে দেখেছিল। বেলা এই বাড়ি থেকে ঠিক কিভাবে পালিয়েছে সবকিছুই সীমান্ত সিসিটিভি ফুটেজ দেখেছে। সেই সঙ্গে বেলার পরনে এই বাড়ির স্টাফের ড্রেসও লক্ষ্য করেছে। বাঁকা হেসে কিছু একটা ভাবতে ভাবতে বলল, ট্রেলার দেখার পরেও যখন এতটা সাহস দেখিয়েছো, তখন তো সেই ট্রেলারের পুরো পিকচারটাই দেখাতে হয়। মাই পিওর বেলা, ভেবেছিলাম একটু নরম আচরণ করলেই তুমি আমার কাছে সযত্নে থাকবে, কিন্তু তোমার তো আমার ঘি দিয়ে ভাত সহায় হয় না। ওকে, নো প্রবলেম।
তোমাকে কিভাবে সারা জীবন ঘি আর ভাত খাওয়াতে হয় সেটা এই সীমান্ত ঠিকই জানে। কথাটা বলেই ফের হাসিতে মেতে উঠল। এরপরে হাতে থাকা ইয়ারিংটি শক্ত করে চেপে ধরল। কিছুক্ষণ পর সেই হাতের বন্ধন থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে লাগলো, যা মার্বেল টাইলসের উপর পড়তে থাকলো। বড্ড বেশি সাহস হয়ে গেল যে সুইট হার্ট, এত সহজ যে আমার কারাগারে টিকবে না। বড্ড বেশি ভুল করে ফেলে। তবে আমিও যে বিষয়টা কিছুটা হলেও দয়ালু। তোমার এই সাহস আমি কোনোভাবেই বাড়তে দেব না পিচ্চি। খুব দ্রুতই তোমার সেই সাহস খুব যত্নেই সঙ্গেই গুঁড়িয়ে দেব। সেই সঙ্গে গুঁড়িয়ে দেব তোমার সব স্বাধীনতাও। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো। এরপর তোমাকে এমন কিছুতে আবদ্ধ করব, যেখানে প্রত্যেক মুহূর্তে শুধু আমার নামই নিঃশ্বাস নিবে। আর আমার নামই তুমি বেঁচে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।